আমাকে একজন বলছিল টপিকটা নিয়ে কথা বলতে এবং আমি এটা নিয়ে ২ দিন যাবত রিসার্চ করতেছিলাম। সো ফাইনালি আমার রিসার্চ শেষ এবং তোমাদের সাথে আমি এটা নিয়ে কথা বলব। সেটা হচ্ছে আমাদের অয়েল ক্রাইসিস নিয়ে অথবা ফুয়েল ক্রাইসিস। এখন এইটা কতটা ক্রাইসিস আমাদের বা কতটা ক্রাইসিস না আমাদের সেটা আসলে আমরা কেউ বলতে পারি না। এক পক্ষ বলে আমাদের তেল নাই, সব শেষ, কারেন্টও থাকবে না কয়দিন পরে। আর এক পক্ষ বলে না আমাদের কাছে রিজার্ভ আছে। হ্যাঁ, আমাদের সাপ্লাই চেইন একটু কমে গেছে। আমাদের আস্তে, আস্তে ধীরে, ধীরে ইউজ করতে হবে বা একটু কনজাম্পশন একটু কমাইতে হবে। যেটা অ্যাকচুয়ালি ট্রু। আমার যেটা মনে হয় যে না আমাদের একদম স্কারসিটি যে 0 হয়ে গেছে এরকম সিচুয়েশন নাই যে কারেন্টই প্রডিউস হবে না এমন সিচুয়েশনে আমরা যাব না। যেইটা হইতে পারে সেটা হচ্ছে obviously ওয়ারের জন্য তেলের মধ্যে এফেক্ট পড়ছে। আগে জাহাজ যেভাবে ফ্রিতে আসা যাওয়া করতো এখন সেই ফ্রি ভাবে আসা যাওয়া করতে পারবে না। অনেক সাহস নিয়ে তারা বের হয়। যদি আসে, আসে কারণ তার কোনো কোম্পানি চায় না যাদের লাখ, লাখ কোটি, কোটি টাকার যে তেলগুলা আছে এগুলা যেকোনো একটা কি বলে ওটা কি বলে? ক্রস পাসিং এর মধ্যে পইড়া গেল মানে মানে যা চাইতেছে মন মতো বাট ক্রস ফায়ারে পইড়া গেছে, নষ্ট হয়ে গেছে, সব টাকা লস। অবভিয়াসলি কোনো কোম্পানি এরকম করে চাবে না। বাট বাংলাদেশে যে ক্রাইসিসটুকু আমরা দেখতেছি এখন বিশেষ করে পাম্পের মধ্যে যে লাইনের পরে লাইন এবং সবাইকে দেওয়া হইতেছে না। এইটার একটা রিজন আছে এবং এটা ক্রাইসিস আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস। এখন এটা আমি যদি তোমাদেরকে ডাইরেক্টলি বলতে যাই আমি গায়েব হয়ে যেতে পারি। কারণ তোমরা হয়তো জানো না আমাদের ওয়ার্ল্ডের মধ্যে অনেক সায়েন্টিস্টরা ছিল, বিখ্যাত, বিখ্যাত সায়েন্টিস্টরা ছিল টেসলার মতন, নিকোলাস টেসলা যারা কিনা ইনফিনিট এনার্জি সোর্স পাইছিল। বাট বিজনেসম্যানরা অনেক ধরনের জালিয়াতি করে অনেক কিছু করে বা আমাদের যে সায়েন্টিস্টরা আছে তাদেরকে রিসার্চের জন্য ফান্ডিং না দিয়ে তাদের এই রিসার্চগুলোকে বন্ধ করে দেয়। এবং ইভেন তোমরা যদি আরো ভালো করে দেখো এরকম অনেক মানুষজন আছে যারা স্টিম বা ভেপর পাওয়ার্ড ইঞ্জিন তৈরি করছিল, মানে তেল দিয়ে চলবে না, চলবে হচ্ছিল বাষ্প, মানে পানি দিয়ে চলবে। সেসব মানুষের খোঁজখবর ১-২ বছর পরে গুম হয়ে যায় মিস্টিরিয়াস ভাবে। বাস অ্যাক্সিডেন্ট করে মিস্টিরিয়াস ভাবে পাহাড় থেকে পড়ে যায়। অনেক অলৌকিক জিনিসপত্র ঘটে এদের সাথে, ঠিক আছে? আমিও চাই না আমার সাথে এরকম অলৌকিক ঘটনা ঘটুক। তাই আমি তো আমাদেরকে খুবই সহজ ভাষায় অন্যভাবে একটু বোঝানোর চেষ্টা করব যে অয়েল ক্রাইসিস কিভাবে করে তৈরি করা হইতেছে। ওকে। আমি ইউটিউবে ভিডিও বানাই, তাই না? তোমরা জানো ইউটিউবে ভিডিও বানাই আমি। এখন সাপোজ আমার উপরে একজন আছে যে কিনা আমার থেকে সাবস্ক্রাইবার বেশি, আমার থেকে তার ইনফ্লুয়েন্স বেশি ইউটিউব স্পেসের মধ্যে। সাপোজ আমি ধরলাম হচ্ছে মিস্টার বিস্ট। ঠিক আছে? আমি ছোট্ট একজন পানির মতন একটা ফুটাই মিস্টার বিস্টের সামনে, তাই না? মিস্টার বিস্ট সাপোজ কন্ট্রোল করে আমাদের প্ল্যাটফর্মকে এবং বলে যে, "রাফিদ, তুমি ভিডিও দাও, তুমি না দাও বা না দাও, এটা নরমালি এরকম কেউ কন্ট্রোল করে না। সবকিছু ঠিকঠাক আছে।" বাট মিস্টার বিস্ট ভাবলো যে, আমি ভিডিওর সংখ্যা কমাই দিব। বাট আমি যদি ভিডিওর সংখ্যা কমাই দেই এবং অন্যরা যদি সেম পরিমাণে ভিডিও দিতেই থাকে, তাহলে তো এটা মিস্টার বিস্টের জন্য লস হয়ে যাবে, তাই না? এর জন্য মিস্টার বিস্ট কি করলো? আমাদের মতন যারা ছোট, ছোট ইউটিউবার আছে আমাদেরকে বলল যে, "রাফিদ, আর ভিডিও দেওয়া যাবে না। ভিডিও দিলে তোমার চ্যানেল আমি উড়াই দিব। আমার এরকম মানুষজন আছে।" সেম জিনিসটা এখানে ঘটতেছে, ঠিক আছে? বড়, বড় যেসব কোম্পানিগুলা আছে তারা ছোট, ছোট যেসব সাপ্লায়াররা আছে, ঠিক আছে? আমি ডাইরেক্ট নাম বলতেছি না। সাপ্লায়াররা যারা আছে, যেরকম পাবলিককে যারা সাপ্লাই দেয়, কি সাপ্লাই দেয়? তো আশা করি তোমরা বুঝতেছো। কি সাপ্লাই দেয় তোমরা বুঝে নাও এটা। যেটা সাপ্লাই দেয় তাদেরকে এক ধরনের ব্ল্যাকমেইলিং দিয়ে বা থ্রেট দিয়ে বলে দেয় যে না দিতে। এটার কারণে একটা আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি হবে। মানুষের মাঝখানে একটা প্যানিক তৈরি হবে। মানুষ বেশি দাম দিয়ে তেল কিনতে বাধ্য হবে। কারণ কারণ যখনই কোনো কিছু সাপ্লাই কমে যায় তখন সেটার দামটাও বেড়ে যায়। কারণ ডিমান্ড থাকে বেশি। তো বিজনেসম্যান যারা আছে তারা সেটার প্রাইসটা বাড়ায় দেয় যে ওকে ডিমান্ড তো আছেই। মানুষ তো কিনবেই, দাম বেশি থাকলেও কিনবে। দাম বেশি কেন? কারণ মার্কেটে কম। এখন এটা তো প্রবলেম। এটা কোনো সলিউশন আছে? অফকোর্স একটা সলিউশন আছে। এবং সলিউশনটা আমার কাছে মনে হয় খুব ভ্যালিড একটা সলিউশন। এবং এটার আ আমি নিজেই দেখছি এটার সলিউশনটা কি। না পুরাপুরি তো আমরা ওয়ার্ল্ড ক্রাইসিসকে এখনই এত সহজে ঠিক করে ফেলতে পারব না। বাট এই যে এখন যদি সাপোজ যদি এখন সব জায়গায় তেল দিয়ে দেয় নরমাল রেটে, যারাদের সামর্থ্য আছে তারা যে কাজটা করবে, বেশি, বেশি করে তেল নিয়ে রিজার্ভ করে রাইখা দিবে। এইটা করা উচিত না। এটা করলে একটা ব্যালেন্স হারায় যাবে। তখন একটা ক্লাসের শ্রেণীর মানুষরা তেল পাবে। আর নিচের শ্রেণীর মানুষরা যারা দিন আনে দিন খায় তারা তেলটা পাবে না। তো একটা বিরাট বড় একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। তো এই জিনিসটা টেক্কা দিতে আমার মনে আছে কয়দিন আগে ঈদের ঈদের ১ সপ্তাহ আগে
আমি স্বপ্নতে গেছিলাম আমার বাসার পাশে স্বপ্নতে তেল কিনতে, সয়াবিন তেল কিনতে। এবং ওই টাইমে কিন্তু এই আ স খা সয়াবিন তেলের তো সমস্যা নাই, তাই না? তো ফিউল না, তো জ্বালানি না। আই মিন জানা জ্বালানি বাট এটাতে কেউ ইঞ্জিন চালায় না সয়াবিন তেল দিয়ে। তো বাজারে আমাদের সয়াবিন তেলের শর্টেজ ছিল। তো স্বপ্নের মধ্যে একটা ইয়াতে দিছে, কন্ডিশন দিছে যে একজন মানুষ ১ বোতলের বেশি সয়াবিন তেল কিনতে পারবে না। এবং সে যে একটা প্রাইস ট্যাগ মানে এক ধরনের একটা সিম্বল বা সিল মেরে দিছিল সে বোতলটার উপরে। কিছুটা ঠিক একই সিস্টেম যদি ফিউলের ক্ষেত্রে নিয়ে আসা যায়, তাহলে এটা করা যায় যে ওকে, আমার প্রতিজন মানুষের ক্ষেত্রে যারা নরমাল ডে টু ডে কমিউট করে, গাড়ি অনুযায়ী আমরা একটা স্পেসিফিক রেট সেট করে দিব। সাপোজ বাইকের কথা বলি। কেউ বাইক দিয়ে ১০০-২০০ কিলোমিটার ইউজুয়ালি যায় না। হ্যাঁ, মানুষ যায়, অনেকে আছে ক্রস কান্ট্রি করে, বাট এই অয়েল ক্রাইসিসের মধ্যে কেউ ক্রস কান্ট্রি ট্যুর দিবে না এই টাইমের মধ্যে, স্পেশালি বাইক দিয়ে দিবে না। সো যারা বাইকে আছে, বাইকটা লিমিট করে দিল যে বাইকের জন্য এত লিটারই বরাদ্দ, এত লিটারই বরাদ্দ। এলাকার মধ্যে ঘোরাফেরা করা যাবে, কোনো সমস্যা হবে না। টাউন টু টাউন করা যাবে, কোনো প্রবলেম নাই। উত্তরা থেকে গুলশান, ধানমন্ডি এগুলাতে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আর যেগুলা এর থেকে একটু বড় গাড়ি আছে, সাপোজ বড় গাড়ি বলতে আমি প্রাইভেট কারের কথা বলতেছি, তাদের জন্য একটা লিমিট করে দিবে যে এর বেশি নেওয়া যাবে না। এটাও সিটি টু সিটি ট্রান্সফারের জন্য, ঠিক আছে? এই বাইকের মতোই। আর আরেকটা করতে হবে সেটা হচ্ছিল যেগুলো হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড যেসব গাড়িগুলো আছে, যেরকম এসইউভি থাকতে পারে, থাকতে পারে হইতেছে আমাদের বাস, ট্রাক। এরা হচ্ছে হলো ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট ট্রাভেল করে, তাই না? এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যায়। বড় ডিসটেন্স ট্রাভেল করে। এদেরকেও ওইরকমভাবে একটা আ ওরকম করে ক্যালকুলেট করে একটা অ্যামাউন্ট দেওয়া উচিত। এখন বলতে পারেন রাফিদ, ছোট গাড়ি থেকেও কি আমাদের সিটি টু সিটি পার করে না? অবভিয়াসলি পার করে। যদি কেউ পার করতে চায়, সাপোজ আমি উত্তরা থেকে রওনা দিলাম। উত্তরা থেকে গিয়ে আমি আ গাজীপুরে যেয়ে আমি তেল নিলাম। তারপর কি গাজীপুরে যেয়ে তেল নিলাম। গাজীপুর থেকে আমি আরেকটু দূরে গিয়ে আমি এলাঙ্গাতে গিয়ে তেল নিলাম। এলাঙ্গা থেকে যাওয়ার পর আমি টাঙ্গাইলের মধ্যে গিয়ে আমি তেল নিলাম। এভাবে করে ভেঙে, ভেঙে নিতে হবে। একবারে বড় অ্যামাউন্ট নেওয়া যাবে না। এটা করলে আমাদের এই একজনই যে ১০০ লিটার কিনে ফেললো, ৮০ লিটার কিনে ফেললো, ১২০ লিটার কিনে ফেললো, এরকম ভারসাম্য জিনিসটা আর থাকবে না। সো এটাই ছিল আমাদের অয়েল ক্রাইসিসের বিষয়। আর না, কারেন্ট পুরাপুরি 0 হয়ে যাবে না। এটা পসিবল না। কারণ কারেন্টের অনেক বড় একটা সংখ্যা আমাদের প্রোডিউস হচ্ছিল কয়লা দিয়ে, এবং কয়লা ইন্ডিয়া থেকে আসে আমাদের দেশে। সো ওটা একটা পার্ট আছে। আর আমাদের দেশে সিএনজি আছে। আম যদিও ইউজ করে না এগুলা মানুষে, ফালাইতে হয় বেশিরভাগ। সিলেটের দিকে অনেক প্রচুর পরিমাণে ন্যাচারাল গ্যাস আছে। এলপিজি, সিএনজি আর অনেক ধরনের গ্যাসের কোনো কমতিই নাই। সো খাবার-দাবারে কোনো সমস্যার কথা না। বাট জাস্ট ইন কেস আমি তোমাদেরকে বলে দিই, যদি সবকিছু একদম বাজে অবস্থায় চলে যায়, আমি যতদূর জানলাম যে ইউএস বলতেছি কেন, সরি, ইউএনও বলতেছি কেন, সরি, ইরান আর বাংলাদেশের মাঝখানে একটা, মানে বাংলাদেশ আসলে আমেরিকার সাইডও নেয় নাই, ইরানের সাইডও নেয় নাই। একটা নিউট্রাল থাকার চেষ্টা করছে, যার কারণে ইরান অপছন্দ করতেছে এই বিষয়টাকে, যে আমাদের কেন ফুলফিলি সাপোর্ট করতেছে না। সো এটার কারণে একটা ঝামেলা হইতে পারে। তো আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের ফ্যামিলির সামর্থ্য থাকে, আহ ৫ থেকে ৬ হাজার টাকা দিয়ে তোমরা একটা ইলেকট্রিক্যাল স্টোভ বা ইলেকট্রিক্যাল যে চুলাগুলো আছে সেগুলো কিনে রাখতে পারো। কারণ তোমরা যারা একটু গ্রামের দিকে যারা আছে, গ্রামের দিকেও মনে হয় সমস্যা হবে। তোমরা খড়ি-টড়ি, শুকনা পাতা দিয়ে তো রান্না করতেই পারো, তাই না? এবং ওটার টেস্টও ভালো। তো আমাদের বাসায়, বাসায় দেখবা যে সোলার প্যানেল লাগানো আছে। মডার্ন সব বাসায় সোলার প্যানেল থাকে। আমার বাসায় নাই। আমার বাসা অনেক পুরাতন। ২০০৮ সালে বানানো। সো এই বাসার মধ্যে সোলার প্যানেল নাই, বা যারা নতুন বাসা, তাদের বাসার উপরে সোলার প্যানেল আছে। যদি একদম ক্রাইসিস হয়ে যায় যে কোনো কারেন্টই থাকবে না, সেই টাইমের মধ্যে শুধু সোলার পাওয়ার দিয়ে খাওয়ার ব্যবস্থাটা এবং টুকিটাকি কয়েকটা জিনিসপত্র যেগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে না থাকলেই না, ওগুলো তোমরা ইউজ করতে পারবা আ সোলার প্যানেল দিয়ে। আরো অনেক আছে ভাই, অনেক আমাদের কি বলে এই ওয়াটার মিল আছে। তারপর আমাদের রাজশাহীর দিকে গেলে, রাজশাহী না সরি, সিরাজগঞ্জের দিকে গেলে আমাদের উইন্ড মিল আছে। সো এদিক দিয়েও বেসিক নেসেসিটি কাটানোর মতন অ্যাবিলিটি আমাদের থাকবে, যে নেট চালানো যাবে, লাইট-টাইট হয়তো জ্বালানো যাবে, বাট এসি-টেসি বা ফ্রিজ-ট্রিজ এত হেভি জিনিসপত্র চলবে না। সো এটাই হইতেছে পুরা রিপোর্ট, যতদূর আমি রিসার্চ করে দেখছি। এবং এটা আমি রিসার্চ করে ৩ দিন যাবত রিসার্চ করতেছিলাম, এবং আজকে কয় তারিখ? আমি আজকে তারিখটা বলে দিচ্ছি। এই তারিখ পর্যন্ত এতটুকু আপডেট পাইছি। আজকে হচ্ছে ৩ তারিখ, ৩ এপ্রিল সকাল সা ভোর ৪টা বাজে। এই পর্যন্ত রিসার্চ করে আমি এতটুকুই পাইছি। সো তোমরা তোমাদের ওপিনিয়ন কমেন্টের মধ্যে জানায় দাও কি হইতে পারে। আমি ধীরে, ধীরে কেন কথা বলতেছি? কারণ আমার আম্মু ঘুম থেকে উঠছে, সেহরি খাইতেছে, আম্মু রোজা রাখবে। বাই।